মধ্যপ্রাচ্যের মানচিত্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল। দুই দেশের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিতর্কের পারদ সবসময় তুঙ্গে, কিন্তু বিশ্ব মঞ্চে এই দুই দেশের প্রতি আচরণের ধরন রয়েছে আকাশ পাতাল পার্থক্য। একদিকে ইরানের উপর চলছে 2 দশকের কঠোর নিষেধাজ্ঞা ও নজরদারি, অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক রহস্য নিয়ে বিশ্ব শক্তিগুলো যেন মুখে কুলু পেটে রেখেছে। কিন্তু কেন এই দ্বৈতনীতি? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা, কিন্তু বিষয়টি নিয়ে দেশটি কখনো স্পষ্ট করে কিছু বলেনি। ইসরায়েলে এই কর্মসূচি শুরু হয় 1950-এর দশকে ডেভিড বেন গুরিয়নের সময়। তখন ফ্রান্সের সহায়তায় ইসরায়েল গোপনে পারমাণবিক সক্ষমতা গড়ে তোলে। নেবেদ মরুভূমির ডিমোনো কেন্দ্রকে ঘিরে দীর্ঘদিন ধরে সন্দেহ রয়েছে যে সেখানে অস্ত্রের জন্য প্লুটোনিয়াম উৎপাদন করা হয়। বিশেষজ্ঞদের ধারণা দেশটির কাছে 80 থেকে 200টির মতো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, তবে সঠিক তথ্য কখনো প্রকাশ করা হয়নি। 1986 সালে মোরদেচাই ভানুনু নামে এক প্রযুক্তিবিদ এই গোপন তথ্য ফাঁস করেন, যার কারণে তিনি 18 বছর জেল খেটেছিলেন। তখন এই বিষয়টি আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত হয়, কিন্তু তারপরও ইসরায়েল তার নীতিতে কোনো পরিবর্তন আনেনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপি একটি বৈশ্বিক সমঝোতা, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানো। কিন্তু ইসরায়েল এই চুক্তিতে সই করেনি, ফলে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কোনো তদারকি বা জবাবদিহিতার আওতায় পড়ে না। এই আইনি অবস্থান এবং পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক সমর্থন ইসরায়েলকে যে কোনো আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা দেয়। তাদের যুক্তি, মধ্যপ্রাচ্যের বৈরী পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখতে এই অস্পষ্টতা একটি বড় প্রতিরক্ষা কৌশল। ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই কর্মসূচি এক নতুন মাত্রা পায়। ইরান এনটিপি চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ। তারা বরাবরই দাবি করে আসছে তাদের কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয়। 1974 সালে আন্তর্জাতিক নজরদারির আওতায় রয়েছে দেশটি। 2015 সালে বিশ্ব শক্তির সঙ্গে ইরান একটি চুক্তি করে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখতে এবং আন্তর্জাতিক পরিদর্শকের নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে রাজি হয় তেহরান। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে গেলে পরিস্থিতি বদলে যায়। 1 বছর পর্যন্ত ইরান শর্ত মেনে চললেও পরে তারা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। বর্তমানে তাদের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে জানা যায়, যদিও অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90%-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। তবে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা 2025 সালের মার্চ মাসেও কংগ্রেসকে জানিয়েছে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা এই ধরনের অস্ত্র তৈরিকে ইসলামী বিরোধী বলে ফতোয়া দিয়েছেন। তা সত্ত্বেও গত 10 মাসে ইরানের উপর 2টি বড় সামরিক হামলা চালানো হয়েছে, যাতে 2600-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অথচ ইসরায়েলের অস্ত্রাগার নিয়ে একই ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের ক্ষেত্রে ভিন্ন আচরণের মূল কারণ আন্তর্জাতিক আইন নয়, বরং ভূ রাজনীতি। ইসরায়েল যেহেতু পশ্চিমা বিশ্বের কৌশলগত মিত্র, তাই তাদের পারমাণবিক সক্ষমতাকে হুমকি হিসেবে দেখা হয় না। অন্যদিকে ইরানকে একটি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করায় তাদের উপর সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা বজায় রাখা হয়। এখানে আন্তর্জাতিক আইনের চেয়ে ভূ রাজনীতি এবং ক্ষমতার ভারসাম্যই বড় ভূমিকা পালন করছে। যতদিন এই রাজনৈতিক সমীকরণের পরিবর্তন না হবে, ততদিন ইসরায়েলের অস্ত্রাগার নিয়ে বিশ্ব নীরবই থাকবে। বিশ্লেষকরা মনে করেন এই পরিস্থিতি দ্রুত বদলানোর সম্ভাবনাও কম, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত স্বার্থই প্রধান ভূমিকা পালন করে। যতদিন এই বাস্তবতা বদলাবে না, ততদিন ইসরায়েলের পারমাণবিক অবস্থান বড় ধরনের আন্তর্জাতিক চাপের বাইরেই থাকবে, আর ইরানকে ঘিরে অব্যাহত থাকবে সন্দেহ ও নজরদারি।